যারা ক্রেডিটের রাজনীতি করছে তারাও কিন্তু ৭১-এর মতো পালিয়ে যেতে হবে যদি তারা বেশি দিন এই ক্রেডিট নিতে চায়। আজকে যদি আমি পৃথিবীতেই না থাকতাম, একরকম থাকতো। অত্যন্ত কষ্টে দুঃসহ যন্ত্রণায় কেটেছে শারীরিক মানসিক। আমি পৃথিবীতে আছি, এবার ৪ দেয়ালে বন্দি আছি, তাও কিসের জন্য? কোনো অপরাধ ছাড়া, বিনা অপরাধে। আমি মানুষের কথা বলতে গিয়েছি। তো পতাকায় দাঁড়িয়ে রাজপথে ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের চোখে চোখ রেখে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, ক্রেডিটের রাজনীতি করে নাই। দীর্ঘদিন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট প্রমাণিত করার জন্য সংগ্রাম করেছি। আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছে, তখন থেকে কিন্তু নিশ্চিত হয়ে গেছে যে সাধারণ মানুষের সম্পৃক্ততা আন্দোলনে। সারা বাংলাদেশের ছাত্র জনতা মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে। এখানে তো একা কোনো দল করেনি, এখানে বিএনপিও একা করেনি, এখানে অন্যান্য দল যারা এখন ক্রেডিট নিয়ে বেড়াচ্ছে তারাও একা করেনি। ভাই আমি কাজী জিয়াউদ্দিন বাসাদ ভাই, আমি তো ১৭ বছরে গুম হয়েছি, কারা নির্যাতিত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, পঙ্গু হওয়া থেকে বেঁচে গেছি, আমার পরিবার নির্যাতিত হয়েছে। আপনি আমাকে ৫ আগস্টের আগে যেমনটি দেখেছেন তার চেয়ে দুর্দশাগ্রস্ত অবস্থায় দেখছেন। জুলাই সবার, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আমার আপনার সকল শ্রেণী পেশার মানুষের একটা সংগঠন যারা বর্তমান বিরোধী দলের দায়িত্ব পালন করতেছে, তাদের নেতাকর্মীরা ৫ আগস্টের আগে কোথায় ছিল? তাদের কমিটি কোথায় ছিল? তারা কোথায় ছিল? তারা কোথায় ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেছে? দেখাতে পারবে কোনো ডকুমেন্ট? কেউ দেখাতে পারবে? পারবে না। কারাগারের অন্ধকার থেকে রাজপথে সংগ্রামে আত্মত্যাগে একটি জীবন্ত গল্প, বাস্তব উদাহরণ। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত ভাই। আমরা আজকে তার কাছ থেকে শুনবো তার জীবন, রাজনীতি, পথ চলা, সর্বোপরি তার একটা বাস্তব অভিজ্ঞতা। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। সো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি শুরুতেই আপনাকে একটা সোজা প্রশ্ন করতে যাচ্ছি। দীর্ঘ কারাবাস, গুম, এই বিভীষিকাময় অভিজ্ঞতাগুলো কেমন ছিল? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী, এমন কোনো লেভেলের নেতা নাই, নেত্রী নাই যারা কারা অন্তরীণ থাকে নাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে। যারা এবং উল্লেখযোগ্য নেতৃবৃন্দ সহ যারা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ছিল তারা গুমও হয়েছে। তো দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা অসংখ্য দিন কারা অন্তরীণ ছিলাম, গুম ছিলাম, এবং গুমে নির্যাতন করা হয়েছে, অমানবিক নির্যাতন করা হয়েছে। আমাদেরকে মানসিক, শারীরিক, অর্থনৈতিকভাবেও নির্যাতন করা হয়েছে। পরিবারকে, ল এনফোর্স এজেন্সি পরিবারকে বলতো যে এতদিন মারবে, এতদিন পিটাবে, এতদিন করবে, মানে পশুর মতো পিটানো হয়েছে। মানে যে মানুষ, আমি যে একজন মানুষ সেটা তাদের কাছেও ছিল না, মনে হচ্ছে যে আমি অন্য একটা প্রাণী। এভাবে কিন্তু মানে ডিবি পুলিশ, সিডিটিসি যখন আমাকে নিয়েছিল তারা আমাকে ঘুম রেখেছিল ২ দিনের বিভীষিকাময় অধ্যায়। মনে হয়েছিল যে আমি এখনই পৃথিবী ছেড়ে চলে যাব। আমি প্রত্যাশা করি যে আমার মৃত্যু হয়নি কেন তখন। ট্রুলি স্পিকিং লাইক এস দ্যাট, আজকে যদি ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান না করতো তাহলে নিঃসন্দেহে, নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আজকে আমি কবরে থাকতাম, আমার অসংখ্য সহযোদ্ধা কবরে থাকতো। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি তারা অনেকেই কবরে থাকতো। তো আমরা কি পৃথিবীতে থাকতাম কিনা আমরা জানি না, এটা আল্লাহ পাক জানতো। আর সুতরাং গুম হওয়ার পরবর্তী সময়গুলো যে এত বিভীষিকাময় ছিল সেটার বর্ণনা যদি আমি আপনাকে করে ওখানে গিয়ে ওই জায়গা দেখিয়ে করতে হবে। আমরা গুমের আয়নাগরের একটা প্রতিচ্ছবি, আপনারা জানেন যে কী রকম পরিণতি, কী রকম ভয়াবহ চিত্র। তো অত্যন্ত কষ্টে দুঃসহ যন্ত্রণায় কেটেছে শারীরিক, মানসিক। এরপরে কারাবাস, তো অনেক ঈদ কারা অন্তরীণ হিসেবে ছিলাম, ঈদ পালন করেছি, কারাগারে ছিলাম, কারা অন্তরীণ ছিলাম। সেই ঈদগুলো তো কখনো সুখকর ছিল না। সেই ঈদগুলো ছিল পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক। যেমন মাকার ফল খাওয়ার পরে যে তিক্ততা, এইরকম একটা অভিজ্ঞতা। মানে আপনি হচ্ছে কারাবাস ছিলেন, কারার অন্ধকারে ছিলেন, আপনি তো আপনার জিনিস, কিন্তু আপনাকে কেন্দ্র করে আপনার মা বাবা, যারা আপনার ফ্যামিলি মানুষগুলো আপনার দিকে তাকায় আছে, সেই মানুষগুলোর ঈদ ঠিক আপনার চেয়ে বিভীষিকাময় ছিল। না, ডেফিনেটলি ছিল। কারণ হচ্ছে আজকে যদি আমি পৃথিবীতেই না থাকতাম, একরকম থাকতো। আমি পৃথিবীতে আছি, এবার ৪ দেয়ালে বন্দি আছি, তাও কিসের জন্য? কোনো অপরাধ ছাড়া, বিনা অপরাধে। আমি মানুষের কথা বলতে গিয়েছি, আমি মানুষের কণ্ঠস্বর হয়ে গিয়েছি, আমি শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর হয়ে গিয়েছি, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, আমি সংগ্রাম করেছি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আমি তো কোনো অন্যায় করে যাইনি। এই কারণে আমার সাথে সংশ্লিষ্ট আমার মা, আমার ভাই বোন, আমার বাবা, পরিবারের সকল সদস্য
কিন্তু তারাও দুঃসময় কাটিয়েছে এবং অত্যন্ত বেদনায় ছিল এবং তাদের সময়গুলো অতিবাহিত হয়েছে খুবই যন্ত্রণায়, মানসিক নির্যাতনে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে গত 17 বছরে আমার পরিবার কিন্তু অনেকবার নির্যাতিত হয়েছে। আমার মাকে, বোনকে, ভাইকে কিন্তু গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এই ধরনের অধ্যায়গুলো আমরা পার করেছি এবং শক্ত এবং সাহসিকতার সাথে এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই স্বপ্নে বিভোর ছিলাম বলেই কিন্তু আমরা এই ত্যাগ, এই উৎসর্গ, কারো অন্তরীণ গুম থাকা এবং আমাদের কারণে পরিবারের নির্যাতনের চিত্র, এসব কিছু কিন্তু একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্যই আমরা এত উৎসর্গ করেছি। আপনার শৈশব থেকে এসে রাজনৈতিক পথ চলাটা কিভাবে শুরু হওয়া? দেখুন, ফ্রম দ্য বিগিনিং, ফ্রম মাই চাইল্ডহুড, আমি বেসিক্যালি লিডারশিপের প্রতি আমি খুব বেশি প্যাশনেট। এই জায়গাটাতে আমার ফ্যাসিনেশনটা অনেক বেশি। আমি ছোটোকালে ক্লাসের ক্যাপ্টেনও ছিলাম, ক্লাস ক্যাপ্টেন নিয়ে ইলেকশন বা কম্পিটিশনে অংশগ্রহণ করতাম। এর পরবর্তীতে নেতৃত্বের প্রতি এবং মানুষের জন্য বা নেতৃত্ব দিলে মানুষের উপকারে আসা যায়, নেতৃত্ব দিলে মানুষকে সংঘবদ্ধ করা যায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায়, ন্যায়ের পথে থাকা যায়, এরকম চিন্তা ভাবনা আমার ছিল। আর যদি মনে করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কেন অংশগ্রহণ করেছি, সেটা বলবো যে আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার ঘর, আমার বাবা, আমার নাম কিন্তু কাজী জিয়াউদ্দিন বাসেদ। তো জিয়ার একটা একটা অংশীদারিত্ব আছে যে মনে হচ্ছে যে কোনো নিশ্চয়ই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন খুব বেশি আপনার জনপ্রিয়তা অর্জন করেছেন যখন উনি রাষ্ট্রপতি ছিলেন, দায়িত্ব পালন করেছেন, সেটা কিন্তু এখন পর্যন্ত বহমান। তো সেই ক্ষেত্রে আমার নামের পিছনে হয়তো আমি কখনো আশ করিনি আমার বাবাকে, আমার বাবা তো এখন নেই, আসলে কখনো আশ করিনি, আশ করার প্রয়োজন হয়নি, কারণ এরকম বাবা যদি থাকতো তাহলে এই কোশ্চেনটা করতে পারতাম। দাদাও নেই তখন, নাকি দাদা, বাবা আর নানা মিলিয়ে নাম ডাকতো আর কি। তো সেই ক্ষেত্রে আমার এই দলের প্রতি ভালোবাসা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, এই ত্যাগগুলো আমি স্টাডি করেছিলাম, পড়াশোনা করে আমি দেখলাম যে ওনারাই প্রকৃত নেতা এবং ওনাদের দল যদি আমি করতে পারি তাহলে মানুষের কল্যাণে বেশি কাজ করা যাবে, কারণ উদারপন্থী একটা দল। এভাবে কিন্তু আমার আস্তে আস্তে বেড়ে ওঠা। শৈশবে আমি খুব বেশি খেলাধুলা, মানুষের সাথে মেশা, ওই যে বললাম না লিডারশিপের অংশীদারিত্ব, এগুলো নিয়ে আমি কম্পিটিশন করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। পরবর্তীতে আস্তে আস্তে বেড়ে ওঠা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একদম ইন ফুল সুইং আমি রাজনীতির সাথে ইনভলভ হয়ে যাওয়া। তারপর থেকে আজকে পর্যন্ত রাজনীতি চলছে এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত এটা একটা নেশা। পলিটিক্স ইজ মাই প্যাশন। এই নেশাটা আমার চলবে এবং একজন ভালো রাজনীতিবিদ হিসেবে আমাদের সমাজের বুকে, দেশের বুকে যেন আমি প্রতিষ্ঠিত হতে পারি, এটাই আমার প্রত্যাশা আর কি, যে ভালো রাজনীতিবিদ যেন হতে পারি। রাজনীতি কি আসলে আদর্শের জায়গা নাকি ক্ষমতার? দেখুন, আমরা যারা এই প্রজন্মের ছাত্রদল করি, আমরা তো আমাদের অভিজ্ঞতাটাই সবচেয়ে বেশি বলতে পারবো। রাজনীতি যদি আদর্শের জায়গা না হতো, প্যাশন না হতো, তাহলে গত 17 বছর জীবনের সকল কিছু বিসর্জন দিয়ে, সকল সম্ভাবনাকে ছাড়িয়ে গিয়ে, সকল সম্ভাবনাকে একপাশে রেখে আমি কিন্তু অবশ্যই ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকতাম না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতাম না এবং আমার দলের প্রতি শতভাগ কমিটমেন্ট রেখে এবং আমার দলের প্রতি শতভাগ কমিটেড থেকে আমি কিন্তু রাজপথে নিজের জীবন উৎসর্গ করার চেষ্টা করতাম না। সুতরাং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী, ইনক্লুডিং মি, যে আমরা আদর্শের জায়গা থেকে রাজনীতি করি। এই কারণে বিগত 17 বছর আমাদের আদর্শ বিচ্যুতি হয়নি। আমরা সরাসরি মৃত্যু পতাকায় দাঁড়িয়ে রাজপথে ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের চোখে চোখ রেখে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা সেই আন্দোলন সংগ্রাম কিন্তু ধারাবাহিকভাবে করেছি এবং সেই আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে। সুতরাং আমাদের কাছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমরা যারা বিএনপি এবং বাংলা জাতীয়তাবাদী দলের সাথে জড়িত, তারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম আদর্শের জায়গা থেকেই করেছি। কোনো ক্ষমতা, কোনো ধরনের লোভ আমাদের ভিতরে কাজ করেনি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হিসেবে আমরা ক্ষমতাকে দেখি। আমাদের চোখে দেখা হয় বিএনপি এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছে। এখন আমাদের যেই লেটেন্ট ট্যালেন্ট আছে, আমাদের যে সাংগঠনিক দক্ষতা আছে, সেটা মানুষের জন্য আমরা বিলিয়ে দেব।
রাজনীতি করে মানুষের উপকারের জন্য, রাজনীতি করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, রাজনীতি করে মানুষকে সহযোগিতা করার জন্য, সেই কাজটা আমরা করব। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি নেতাকর্মী আদর্শ জায়গা থেকে এই রাজনীতি করে। রাজনীতি কোনো বিজনেস না, এটা একটা প্যাশন, এটা একটা নেশা। কিন্তু আমরা দেখতে পাই সচরাচর যে মফস্বল থেকে রাজনীতি করে উঠে আসা বেশিরভাগ ক্ষেত্রে এই রাজনীতিকে তারা একটা তাদের আইডেন্টিটি নিয়ে এসে যেন তারা রাজনীতি প্রভাব বিস্তার করে নিজের স্বার্থ উদ্ধার করতে পারে। সো আপনি আলোচনায় আছেন, বাংলাদেশ ছাত্র দলের আগামী নেতৃত্বে আসতে পারেন, এই আলোচনায় বর্তমানে আছেন। সো আপনার যদি এই নেতৃত্বটা চলে আসে, আপনাকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাকে এই নেতৃত্বের ভার বহন করে, সেই ক্ষেত্রে আপনি কি ইনপুট দিবেন যে দলের মফস্বলের জায়গাতে? দেখুন, বাংলাদেশের তৃণমূল রাজনীতির প্রবক্তা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই তৃণমূল থেকে কিন্তু অনেক নেতৃত্ব কিন্তু উনি নিয়ে এসেছেন কেন্দ্রীয় পর্যায়ে। গ্রাসরুট লেভেল থেকে কীভাবে নেতৃত্ব বিকশিত করা যায় সেই কাজগুলো কিন্তু তিনি দক্ষতার সাথে করে দেখিয়েছেন। সুতরাং আমরা বিশ্বাস করি বাংলাদেশের, আপনি যে প্রশ্নটা করেছেন, তৃণমূলের রাজনীতি যারা করে তাদের কি হবে, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যার নেতৃত্ব আছে, যে বিকশিত হওয়ার জন্য তাকে সুযোগ প্রদান করা হবে, সে যদি নিজেকে বিকশিত করতে পারে অবশ্যই ওনাদেরকে নিয়ে এনে কেন্দ্রের রাজনীতি করানোর সুযোগ দেওয়া হবে। এটা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই প্রচলনটা করেছেন এবং বাংলাদেশের প্রথম তৃণমূল শব্দটা অ্যাড্রেসও উনি করেছেন। সুতরাং উনি এখন প্রধানমন্ত্রী, দ্য লট অফ অপরচুনিটি যারা তৃণমূলের রাজনীতি করে তাদের চলে আসা। সুতরাং তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্বই আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রদান করবে বলে আমরা বিশ্বাস স্থাপন করি। আমরা বিগত 17 বছরের প্যাসিজমের যেই একটা চালিকা শক্তি, প্যাসিজমটাকে কায়েম করার যেই উদ্দেশ্য প্রণোদিত একটা রেলগাড়ির মতো চলমান প্যাসিজমটা কায়েম করা আমরা দেখে আসতেছি, বিশেষ করে পরিবারতন্ত্র। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন সরকার গঠন করেছিলেন এবং জনগণের ম্যান্ডেট পেয়েই সংসদে তারা এসেছেন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে তৃণমূল এবং প্রত্যেকটা পর্যায়ে, এবং উনি যে পরিমাণ প্রথাগত নিয়ম ভেঙে উনি কাজ করতেছেন। সো এই জায়গা থেকে আপনি কি মনে করেন পরিবারতন্ত্র থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফিরে আসতে পারবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিবারতন্ত্র যে বিষয়টা আপনি বলেছেন, এখানে পরিবারের অনেক সদস্য থাকে, সেই সদস্য নিজেকে বিকশিত করে নেতৃত্বে আসাটাই গুরুত্বপূর্ণ। আপনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সে নিজের স্বমহিমায় উজ্জ্বল, তার নিজের আলোয় আলোকিত হয়েছে এবং ওনার বাবা মা এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, সেটা অবশ্যই ওনাদের স্ব গুণেই ছিলেন। ঠিক তেমনি উনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। 1/11 ওনাকে পঙ্গু করার যেই দূরদর্শী পরিকল্পনা ছিল সেই সরকারের, এই সব কিছু কিন্তু উনি ফেস করেছেন এবং উনি 17 বছর নির্বাসনে ছিলেন। সুতরাং উনি ওনার আলোয় আলোকিত হয়েছেন, উনি ওনার মর্যাদায় মহিমান্বিত এবং উনি নিজেকেই নিজে প্রেজেন্ট করতে পেরেছেন। এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি দেখেছেন ওনার যে কার্যক্রম, ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমে উনি নিজেকে আরও বেশি আলোকিত করছেন এবং জনসাধারণের কাছে, মানুষের কাছে ভালোবাসার জায়গা নিয়ে যাচ্ছেন। তো ওনার বাবা মা রাষ্ট্রপতি, এটা তো আমাদেরই গর্বের ব্যাপার যে একজন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সন্তান, বর্তমানে প্রধানমন্ত্রী, তার নিজ যোগ্যতায় নিজ আলোয় আলোকিত হয়েছেন। সুতরাং এখানে পরিবর্তনের কিছু না। আমার বাবা যদি এই জায়গায় দক্ষ হয়, আমার মা যদি এই জায়গায় দক্ষ হয়, আমি যদি এই জায়গায় দক্ষ হই, তাহলে তো এটা আমার পরিবারতন্ত্রের কিছু নাই। আমি আমার যোগ্যতায় আসতেছি আমার বাবা মাকে ছাড়িয়ে। সুতরাং উনি ওনার বাবা মাকে ছাড়িয়ে যাবেন ইনশাল্লাহ। কিছুদিন আগে পার্লামেন্ট নিয়ে, তারপর আপনার কিছু বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখেছিলাম যে জুলাই নিয়ে, যেটা আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মুখ সারিতে থেকে নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছে, কেউ পঙ্গু হয়েছে, কেউ শহীদ হয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে ক্রেডিটের জায়গা থেকে বরাবরই দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল, বিভিন্ন অঙ্গ সংগঠন ক্রেডিটটা নিতে তারা খুব বেশি একটা আগ্রহ পোষণ না, দেশের স্বাধীনের জন্য আমরা কাজ করছি। কিন্তু বিভিন্ন দল, বিভিন্ন মতাদর্শ দেখছি এটাকে পুঁজি করে বিভিন্ন ধরনের ক্রেডিট যায়। সেই বিষয়ে আপনার অনেকগুলো বক্তব্য দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়ে এখন আপনার বলার বক্তব্য বা আপনার মতামতটা কি? হ্যাঁ, দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, ক্রেডিটের রাজনীতি করে নাই। এখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে, কিন্তু এইটার রিফ্লেকশন, যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল 17 বছর, তার একটা রিফ্লেকশন। এবং যে আন্দোলন সংগ্রাম আমরা মানুষকে সম্পৃক্ত করতে চেয়েছি, অ্যাট লাস্ট আমরা শহীদ আবু সাঈদের যেই গুলিবিদ্ধের ঘটনা দেখেছি, তা সারা বাংলাদেশে কিন্তু ওই ঘটনা দেখার পরে দাউ দাউ করে আন্দোলনের তীব্রতা সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা দীর্ঘদিন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট প্রমাণিত করার জন্য সংগ্রাম করেছি। যখন ফ্যাসিস্ট শহীদ আবু সাঈদ গুলিবিদ্ধ হয়েছে, তখন থেকে কিন্তু নিশ্চিত হয়ে গেছে যে সাধারণ মানুষের সম্পৃক্ততা আন্দোলনে। সারা বাংলাদেশের ছাত্র জনতা
মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে। এখানে তো একা কোনো দল করেনি, এখানে বিএনপিও একা করেনি, এখানে অন্যান্য দল যারা এখন ক্রেডিট নিয়ে বেড়াচ্ছে তারাও একা করেনি। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো ক্রেডিটের রাজনীতি করে না। তারা এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে নিজেদের করে নেওয়ার কোনো ধরনের পরিকল্পনাই তারা করে না। তারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এই ক্রেডিটটা সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে দিতে চাই। এবং যারা এই ক্রেডিটের রাজনীতি করছে, যারা ছাত্র জনতার অভ্যুত্থানকে কুক্ষিগত করেছে, তাদের রাজনীতি যেমন 1971 সালকে আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছিল, ঠিক তারা 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানকে কুক্ষিগত করে রেখে নিজেদের মাঝেই নিজেরা একদিন পরাজিত হয়ে যাবেন এবং নিজেদেরও ওই পরিণতি গ্রহণ করতে হবে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনো ক্রেডিটের রাজনীতি করে না। তারা জনসাধারণের জন্য কাজ করে, সাধারণ মানুষের জন্য কাজ করে, সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে। ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা নিজেদেরকে প্রস্ফুটিত না করে শিক্ষার্থীদের নিয়ে ভাবে এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য কাজ করেন। এখানে আপনি দেখেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে। ভাই আমি কাজী জিয়াউদ্দিন বাসাত ভাই, আমি তো 17 বছরে গুম হয়েছি, কারা নির্যাতিত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, পঙ্গু হওয়া থেকে বেঁচে গেছি, আমার পরিবার নির্যাতিত হয়েছে। আপনি আমাকে 5 আগস্টের আগে যেমনটি দেখেছেন তার চেয়ে দুর্দশাগ্রস্ত অবস্থায় দেখছেন। আমরা কোনো ছাত্রদল, আমরা কোনো ক্রেডিটের রাজনীতি করি না, আমরা কোনো ধরনের কিছু করি না। আমরা বাংলাদেশের জনগণের মানুষের রাজনীতি করি। আমাদের অ্যাক্টিভিস্টরা কী করে, তারা মানে আমাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি, আমরা বুঝতে পারি যে না, বাংলাদেশ ক্রেডিটের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করে না, এইটা আমরা করতে চাই না এবং আমরা সৎ এবং সততার সাথে রাজনীতি করতে চাই। আপনি দেখেন জুলাই আগস্টকে পুঁজি করে কিন্তু একদল এক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এমপি হয়েছে, একদল বড় বড় কথা বলছে। তারপরে এই যে আমরা একটা সেন্সেশন থাকে, সেই সেন্সেশনে যারা সামনে থাকে তাদেরকে সাধারণ জনগণ দেখে, কিন্তু তার পেছনে যে কত ভূমিকা ছিল, কত রক্ত ছিল, কত শহীদ হতে হয়েছে, কত শহীদি কাফেলা মোকাবেলা করতে হয়েছে, সেটা কিন্তু কেউ মনে রাখে না। সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্রেডিটের রাজনীতি করি না। আমাদের সকল অ্যাক্টিভিস্টদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ কীভাবে হবে, প্রতিটি ক্যাম্পাসে আমরা কীভাবে ভূমিকা পালন করব, সেই কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি, সেই কাজে আমরা ব্রত আছি। সুতরাং যারা ক্রেডিটের রাজনীতি করছে তারাও কিন্তু 71-এর মতো পালিয়ে যেতে হবে যদি তারা বেশি দিন এই ক্রেডিট নিতে চায়। জুলাই সবার, ছাত্র জনতার গণঅভ্যুত্থান আমার আপনার সকল শ্রেণী পেশার মানুষের, এটা কারও একার না। আর যদি কেউ মনে করে তাদের কুক্ষিগত করে রাখতে চায়, তাহলে কিন্তু তাদের পরিণতি হবে ভয়াবহ। আপনাকে আরেকটা কথা বলি, আপনি দেখেছেন জুলাই সনদ, জুলাইকে নিয়ে কীরকম রাজনীতি করা হচ্ছে। একটা সংগঠন যারা বর্তমান বিরোধী দলের দায়িত্ব পালন করতেছে, তাদের নেতাকর্মীরা 5 আগস্টের আগে কোথায় ছিল, তাদের কমিটি কোথায় ছিল, তারা কোথায় ছিল, অথবা 5 আগস্টের আগে তারা কোথায় ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেছে, দেখাতে পারবে কোনো ডকুমেন্ট? কেউ দেখাতে পারবে না। এই দীর্ঘ পথ চলা, 17 বছর নিপীড়িত, নির্যাতন, স্বৈরা শাসকের নিপীড়নের শিকার হয়েছেন, রাজনীতি পথ চলা ছিল। এই 17 বছর আপনার জীবনের শিক্ষাটা কি? এই 17 বছর আমার জীবনের শিক্ষাটা হচ্ছে, আমি যদি সৎ থাকতে পারি, আমি যদি আমার জীবনযাপন এবং আমার সকল বিষয়ে যদি ট্রান্সপারেন্ট থাকে, তাহলে আমি এই দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবো, উৎসর্গ করার সুযোগ পাবো। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, অতিরঞ্জিত কোনো কিছু, অতিরঞ্জিত অত্যাচার বিরোধী মতের বিরুদ্ধে অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। যেটা আমরা প্রমাণ পেয়েছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। এবং ঠিক এরকম যদি বর্তমানে কোনো রাজনৈতিক দল নিজেদেরকে বেশি পরিমাণে অধিকার খাটাতে গিয়ে বা নিজেদেরকে বেশি করে উপস্থাপন করতে গিয়ে যদি সাধারণ মানুষের রোষানলে পড়ে, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করে, তাহলে কিন্তু তাদেরও ভবিষ্যৎ ভালো হবে না। সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাইকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সবাইকে বলতে চাই যে আপনারা সবাই সুন্দর, সাম্য, মানবিক বাংলাদেশ বিনির্মাণে সবাই ভূমিকা পালন করুন, অতিরঞ্জিত কোনো কিছুই করবেন না। জুলাই সনদের কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ কিন্তু বাস্তবায়নের একটা পথ তৈরি হয়েছে। এই পথটাকে সুগম করুন, এই পথ কিন্তু আপনারা ব্যাহত করবেন না। আমাদের সকলের, আপনার আমার সকলের কাঙ্ক্ষিত জুলাই সনদ, সেই জুলাই সনদ কিন্তু সংবিধানের সংশোধনের মাধ্যমেই কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের দিকে যাচ্ছে। 17 বছরে আমরা জানি যে কিভাবে প্রতিকূলতার মাঝে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কিভাবে নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে সকল চ্যালেঞ্জ ওভারকাম করে
নিজেদের সীমানা ছাড়িয়ে একটা বাংলাদেশ, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে উৎসর্গ করা যায়। এটাই প্রকৃত দেশপ্রেম আমি মনে করি, এবং দেশের নাগরিক হিসেবে এটাই প্রকৃত দায়িত্ব। এবং এই প্রতিকূলতা আমাকে আরও বেশি দায়িত্ববান, দেশের প্রতি আরও বেশি দায়িত্ববান হতে শেখায়। আমি শিখতে পেরেছি কীভাবে দেশের জন্য কাজ করতে হয়, দেশের মানুষের জন্য কাজ করতে হয়, ক্যাম্পাসে কীভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়, শিক্ষার্থীদের অধিকার আদায়ে, শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব কার্যক্রমে, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করতে কীভাবে কাজ করতে হয়, সেই প্রতিকূলতার মাঝে কিন্তু আমরা শিখতে পেরেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় লার্নিং। প্রতিকূলতার মাঝে কীভাবে বিজয় ছিনিয়ে আনা যায়, প্রতিকূলতার মাঝে কীভাবে সব চ্যালেঞ্জ ওভারকাম করে জিতা যায়, এটাই আমি 17 বছরে শিখতে পেরেছি। আমি এখন ব্যক্তিগত একটা কোশ্চেনে যাব, সেটা হচ্ছে সবাই আপনাকে রাজনীতিবিদ কাজী জিয়াউদ্দিন বাসিত হিসাবে জানে, কিন্তু আমরা কিছু মানুষ আছি মানবিক কাজী জিয়াউদ্দিন বাসিত হিসাবে জানি, যে হচ্ছে রাজনীতির আড়ালে মানুষের জন্য কাজ করে যায়। এই রাজনীতির প্রেক্ষাপটে অনেকেরই দেখেছি বিভিন্ন ধরনের নেতিবাচক, বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিয়াল মানুষের সামনে চলে আসে, কিন্তু আপনার এই ক্লিন ইমেজ ধরে রাখা এবং মানবিক কাজটাকে এগিয়ে নেওয়া, এটা কিভাবে সম্ভব হয়েছে? আমি আপনাকে একটা কথা বলেছি, আমার রাজনীতিটা আমার প্যাশন, এবং লিডারশিপের প্রতি আমার ফ্যাসিনেশন আছে। তো আমি রাজনীতিটা আমার প্যাশন এই কারণে যে রাজনীতির মাঝে কিন্তু রাজনীতিবিদদের কিন্তু সবচেয়ে বেশি সুযোগ থাকে মানবিক কাজ করার জন্য। আমি রাজনীতিবিদ হওয়ার পেছনে কিন্তু আমার মানবিকতাটাই কাজ করেছে বেশি। আমি যদি একজন ভালো রাজনীতিবিদ হতে পারি, আমি তত বেশি মানবিক হতে পারবো, এবং আমি ওই মানবিক কাজগুলো করার সুযোগ পাবো। কারণ দেয়ার আর লট অফ অপরচুনিটি আছে যে আমি আমার জায়গা থেকে যদি কাজ করতে চাই, একজন রাজনীতিবিদকে কিন্তু সকল মানুষ কিন্তু পাশে এসে দাঁড়ায়। একজন রাজনীতিবিদ যদি ভালো উদ্যোগ গ্রহণ করে, মানবিক কাজের উদ্যোগ গ্রহণ করে, তাহলে কিন্তু সবাই পাশে এসে দাঁড়ায়। সুতরাং মানবিক কাজী জিয়াউদ্দিন বাসেতি মানবিক রাজনীতিবিদ, এবং এই রাজনীতিবিদ যারা আছে এই সবার কিন্তু মানবিক গুণাবলী আছে দেখেই তারা রাজনীতিবিদ হয়েছে। এবং মানবিক গুণাবলী যার ভিতরে নেই, আমার মনে হয় যে সে তো প্রকৃতপক্ষে সুন্দর বা ভালো মানুষ না। আর রাজনীতিবিদ যারা পরিচ্ছন্ন রাজনীতি করতে চায়, তাদের ভিতরে কিন্তু মানবিক গুণাবলীগুলো আছে বলেই তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ হতে চায়। সুতরাং আমি কাজী জিয়াউদ্দিন বাসাত একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশের একজন ভালো রাজনীতিবিদ হিসেবেই থাকতে চাই। সেই জায়গাগুলোতে আমার অনেকগুলো মানবিক গুণাবলী থাকবে, নেতৃত্বের গুণাবলী থাকবে, আমার আদর্শগত গুণাবলী থাকবে, এবং আদর্শিক বিষয়গুলো আমি গুরুত্ব আরোপ করব, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, কল্যাণের জন্য কাজ করব। হ্যাঁ, এই কাজগুলো আমার অব্যাহত থাকবে। সুতরাং একজন রাজনীতিবিদের মধ্যে এই ধরনের সকল উপাদান কিন্তু সন্নিবিষ্টতা আছে। আপনি রাজনীতি করেছেন, বাহিরের নেতাকর্মীরা আপনাকে একভাবে দেখে, ঘরের মানুষ আরেকভাবে দেখে। আপনার প্রয়াত পিতা, ওনার মৃত্যুর পরে সবথেকে বেশি আপনাকে যে সহ্য করতে হয়েছে সে আপনার মা। পরিশেষে আপনার রাজনীতির নিপীড়ন, অত্যাচারের প্রত্যেকটা ইফেক্ট কিন্তু মায়ের উপর পড়েছে। আপনার মাকে নিয়ে না বলা একটা কথা বলবেন এখন। আগে আমার বাবাকে নিয়ে বলি। আমি আমার বাবার সাথে আসলে মানে কেমিস্ট্রিটা খুব সুন্দর ছিল, কারণ আব্বু নিজেও ছাত্র থাকা অবস্থায় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল। আব্বু সবসময় চাইতো যে আমার ছেলেটা নেতা হোক, লিডার হোক, এটা সবসময় চাইতো। অকালেই বাবাকে হারিয়েছি, কিন্তু আমি কখনো আমার বাবার অভাব অনুভব করিনি। আমার মা, আমার বড় ভাই দুজনেই আমাকে ছায়া দিয়ে রেখেছেন, এবং রাজনীতির শত প্রতিকূলতার মাঝেও আমি কখনো আমার পরিবারের জন্য কিছুই করতে পারিনি, একদম কিছুই করতে পারিনি। একজন সন্তান হিসেবে, একজন ভাই হিসেবে, একটা ভাইয়ের বড় ভাইয়ের ছোট ভাই হিসেবে, ছোট ভাইয়ের বড় ভাই হিসেবে, বোনের বড় ভাই হিসেবে কিছুই করতে পারি। ডিড নাথিং ফর দ্যাম, ফর মাই ফ্যামিলি। তবুও শত প্রতিকূলতার মাঝে ফ্যাসিস্টের সময়ে যেই সাপোর্টটা আমাকে আমার পরিবার দিয়ে গেছে, যে সাপোর্টটা আমার বাবা বেঁচে থাকতে দিয়ে গেছেন, যে সাপোর্টটা আমার বাবা চলে যাওয়ার পর আমার মা এবং ভাই দিয়ে গেছেন, সেই জায়গায় আমি কোনোভাবেই আমার জীবন দিয়ে দিলে আমি এই ঋণ শোধ করতে পারব না। আমার পেছনে আমার মা, আমার ভাই, প্রয়াত বাবার যে কন্ট্রিবিউশন, যে অবদান, যে আমি সব কিছু শেষ করে দিতে পারবো না। আর আমি যখন সবচেয়ে বিপদে পড়ি, তখন আমার মায়ের দোয়া আমার সবচেয়ে বেশি কাজে লাগে। আমি কিন্তু মৃত্যুর পর থেকে ফিরে এসেছি 2015 সালে।
আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি, আমার মা বাবার দোয়া, আমার পরিবারের মানুষদের দোয়া, আমি খুব ডিসেন্ট মানুষ, আমার পরিবারে খুব ডিসেন্ট। আমার অনেক সময় আমার মা গর্ব করে বলে যে আমার জুয়েল ছেলে, বা আমার ভাই বোন সবাইকে জুয়েল বলে ডাকে। মানে আমরা এতটা, মানে বাবা মায়ের কথা ছোটকাল থেকে আমরা অক্ষরে অক্ষরে পালন করে আসছি। তো আব্বু চলে যাওয়ার পরে আম্মু আর ভাইয়া যে ভূমিকাটা আমার জীবনে পালন করেছেন, সেটা, সেই অবদান আমি কখনোই বলতে পারবো না। আপন বড় ভাই কাজী ফরহাদ কামাল, ওনাকে যেমনটি আমার বড় ভাই, তেমনটি আমার বন্ধু, তেমনটি আমার দিক নির্দেশক। আমার যেই কোনো ক্রাইসিস, আমার যেই কোনো পরামর্শ আমি ওনার থেকেই গ্রহণ করি। এবং রাজনীতিতে এতটুকু আসতে ওনার যেই সাপোর্ট, মানসিক, অর্থনৈতিক, সকল কিছু উনি আমাকে প্রোভাইড করেছেন। ওনার সাহস, উনি আমাকে প্রতি সময় পরামর্শ দিতেন। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, আমি যখন কোনো কাজ করতাম সেটা যদি ভুল হতো, ভাইয়া কিন্তু ধরিয়ে দিতেন। এই ভুল ধরিয়ে দেওয়ার মানুষ কিন্তু মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ। এবং আমি একাডেমিক রেজাল্ট ভালো করলে আমাকে মানিব্যাগ ভর্তি টাকা দিত। যখন ক্যাম্পাসে ছিলাম নিজ দিয়ে খরচ করতে পারতাম, যেটা আব্বু করতো আব্বু বেঁচে থাকতে, সেটা পরবর্তীতে ভাইয়া কখনোই বুঝতে দেয়নি। ভাইয়া আসলে ভাবা নেই, এই অনুভূতিটা আমার কখনোই আসে নাই ভাইয়ার কারণে, যে আব্বু নাই, আমার একটা বড় 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 গাছ সরে গেছে। তো এইভাবে আমার ভাইয়া আমাকে রাজনৈতিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছেন। উনি আমার জীবনে, আমার ভাইয়া আমার জীবনে একটা বড় সম্পদ। এটাকে আমি আমার ভাইকে, আমার রাজনীতির পেছনে আমার ভাইয়ের ভূমিকা অত্যন্ত বেশি। আজকে এই পর্যন্ত আসার পেছনেও তার ভূমিকা অনেক বেশি। প্রতিটি মানুষের জীবনে মা শ্রেষ্ঠ সম্পদ। আমার মা, আমি সব সন্তানের মাই সব সন্তানের কাছে অত্যন্ত বেশি প্রিয়, আপন, এবং এর চেয়ে বেশি প্রিয় এবং আপন পৃথিবীর আর কিছু হতে পারে না। আমার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে, অথবা যদি আমার শৈশবের কথা বলি, আমি একটু চঞ্চল ছিলাম, দুষ্টুমি করতাম, ক্রিকেট খেলতাম, অনেক কিছু করতাম। আর তখন বাবা শাসন করলে মা সেটাকে সিস্টেমেটিকভাবে আমার পক্ষ নিয়ে নিত। আবার ভাই শাসন করলে ঠিক মা পক্ষ নিয়ে নিত। আবার যখন মা শাসন করতো তখন বাবা ভাই পক্ষ নিয়ে নিত। তো আমার মা হচ্ছে এমন একজন মানুষ, মানে ওনার এন্ডুরেন্স ক্যাপাসিটি এতটাই বেশি। আমি যে এতবার মৃত্যুর পথ থেকে ফিরে এসেছি, গুলিবিদ্ধ হয়েছি, কারান্তরীণ ছিলাম, আমি দেখেছি যে কখনো কোনোভাবেই আমাকে নিরুৎসাহিত করেনি, আমাকে সাহস জুগিয়েছেন। এবং এমনও হয়েছে যে মানে বিশেষ করে 2015 সালে যখন আমি গুলিবিদ্ধ হয়েছি, আম্মু এই নিউজটা পেয়েছে, তখন আম্মু খাওয়া দাওয়া করছিল। তখন আম্মুর খাবার কিন্তু গলায় আটকে গেছে এবং আম্মুই অসুস্থ হয়ে পড়েছিল। আমি পরে শুনেছি যে আম্মুকে নিয়েও ডাক্তারের কাছে যাওয়া লাগছে। এবং প্রতিটি মোমেন্টস, মানে কীরকম উদ্বিগ্নতায় কেটেছে আমার মায়ের, এবং এত বেশি কষ্ট দিয়েছি আমার জীবনে আমার মাকে। কষ্টটা হচ্ছে দুশ্চিন্তার কষ্ট, অন্য কোনো কষ্ট না। আমি আর কোনো খারাপ অভ্যাস নাই, আমার পরিবারের কারো খারাপ অভ্যাস নেই। আমরা আমাদের মা বাবার রীতিনীতি অনুশাসন মেনেই চলেছি, ওনারা যেভাবে আমাদেরকে চালিয়েছেন। তা আমার মা মানে মানে এতটাই আমাকে পেছন থেকে এতটাই দোয়া করেন, এবং আমার মা আমাকে এতটাই আদর যত্ন করে স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রাখেন, যে আমি কখনো মানে আমার বোঝারই সুযোগ নাই যে আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। আমার মনে হচ্ছে আমার মায়ের সাহসের কারণে আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে দেশের জন্য হাসতে হাসতে প্রাণ দিতে পারি। আমাকে এই সাহসগুলো কিন্তু আমার মায়ে দিয়েছিল। এবং আমার মা সবসময় একটা কথা সবসময় বলতো যে, বাবা, তুমি যে এই পথে নেমেছো, সেই পথ এদেশের মানুষের জন্য, জনসাধারণের জন্য। এই পথে কোনো বাধা যদি তোমার মনে হয় কখনো আসে, আল্লাহর নাম নিয়ে তুমি শহীদ হয়ে যাও, তাতে আমরা গর্ব করে বলতে পারো আমি শহীদের মা। এইভাবে কিন্তু আমার মা আমাকে সাহস দিয়েছিল, আমি কোনোদিন বাধা দেন নাই। এই যে আমি আন্দোলন সংগ্রামে গিয়েছি, এতবার নির্মম নির্যাতনের শিকার হয়েছি, কখনো, বিশেষ করে 15 সালের তখন বিশ্ববিদ্যালয় একদমই মানে আমি অনেক জুনিয়র,
তো সেই জায়গাটাও আমি দেখেছি যে মানে সুস্থ হওয়ার পরে আমি যে প্রোগ্রামে গিয়েছি কখনো বলে নাই মা যে তুই যাস না, তুই রাজনীতি করিস না, কখনো না। পেছন থেকে সব সময় সাহস জুগিয়েছে আমার মা এখন পর্যন্ত। আমি বিশেষ করে যখন বাসা থেকে বের হই একটু তাড়াহুড়া থাকে, খুব রেডি হয়ে ফাস্ট করে খুব জরুরি যেতে হবে, আমার মা এখন আমাকে বাসা থেকে বের হওয়ার সময় নিজের হাতে খাইয়ে দেয়। এবং রাতের বেলা বাসায় আসলে দেখা যাচ্ছে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে এখন, বিশেষ করে 5 আগস্টের পরে। কারণ এর আগে তো আমি বাসায় আসতে পারতাম না, বাসায় থাকতে পারতাম না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমরা যখন সবাই আমাদের স্বাভাবিক জীবনযাপনে ব্রত হই পরিবারের সাথে, এখন কিন্তু মা অনেক বয়স হয়েছে আম্মুর, 60+, তবুও মা কিন্তু এখন আমার জন্য বসে থাকে, আমার জন্য খাবার নিয়ে বসে থাকে। এবং আমি তাড়াহুড়ো করলে কিন্তু নিজের হাতে খাইয়ে দেয় এবং রাতের বেলা আমাকে চেক করে ঠিক মতো বেডটা ঠিক আছে কিনা, আমি যাওয়ার আগে রুম সব ঠিক আছে কিনা, মনে করে আমার একটা নির্দিষ্ট টাইম তো আছে, আমি বাসায় এই টাইমে এন্ট্রেন্স করি, এই টাইমে বের হই। এটা কিন্তু আমার শরীর খারাপ হলেও কিন্তু উঠে থাকে। এই যে ভালোবাসা, এই যে মমতা, এই যে মায়া, এই যে স্নেহ, এটার কারণে আমি আরও উৎসাহিত হই যে আমাকে তো সাপোর্ট দিচ্ছে পরিবার, আমার মা আমার জন্য এত কিছু করছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু টিল নাও আই ডিড নাথিং ফর মাই ফ্যামিলি, আই ডিড নাথিং ফর মাই প্যারেন্টস, আই ডিড নাথিং ফর মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আমি কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি। আর জানি না আল্লাহ কবে সক্ষমতা দিবে, সেটা একমাত্র আল্লাহর উপরই নির্ভরশীল। কবে সক্ষমতা দিবে যে ওনাদের প্রতিদান তো কখনো দিতে পারবো না, অ্যাটলিস্ট পাশে থাকতে পারবো। না, বাবা হচ্ছে পরিবারের একটি বটগাছ, মা হচ্ছে আশ্রয়, আর ভাই হচ্ছে শক্তি। তো পুরোটাই আপনি আপনার পরিবার থেকে পেয়েছেন। নিঃসন্দেহে আপনার জন্য আপনার পরিবার ত্যাগ, যেটা আপনিও বর্ণনা করেছেন যে এটার ঋণ শোধ করার মতো আপনি 2015 সালে গুলিবিদ্ধ হয়েছিলেন। সো এইটার একটু ছোট করে আমরা একটু বর্ণনাটা শুনতে চাই। দেখুন, 2015 সালে তখন আপনি জানেন 2014 সালে যে নির্বাচন হয়েছে, গণতন্ত্র হত্যা দিবস আমরা পালন করেছিলাম 2015 সালে 5 জানুয়ারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বের হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে যখন পুলিশ ঘেরাও করে রেখেছিল, তখন কিন্তু অবরোধ কর্মসূচি দিয়েছিল। আমরা ধারাবাহিকভাবে অবরোধ কর্মসূচি পালন করছিলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা মিছিল করেছিলাম, তখন দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমরা সকাল 8:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা একটা মিছিল বের করেছিলাম, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। ওই মিছিল থেকে আমি গ্রেপ্তার হই, আমার সাথে আমার একজন সহযোদ্ধা গ্রেপ্তার হয়। একটা পর্যায়ে আমরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে আমরা কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা করি এবং দেখা যাচ্ছে যে আমার একটা সহযোদ্ধা উনি পার হয়ে যেতে পেরেছেন পুরান ঢাকার অলিগলি ভালো চেনার কারণে। আমি এক পর্যায়ে এসে একটা বাড়ির ছাদের উপর উঠেছি, পুলিশ আমার পিছু নিয়েছে। ছাদের উপরে যখন এসেছি পুলিশ তখন গুলি তাক করেছে। আমার এক পাশে ছিল টিন শেড, এক পাশে ছিল রাস্তা, আর এক পাশে খালি, আর এক পাশে বিল্ডিং। পরে আমার মনে হয়েছে যে আই হ্যাভ টু জাম্প, আমি লাফ দিয়েছি, পুলিশ গুলি করেছে। এরপরে আমি অজ্ঞান হয়ে গেছি। আমি একটু জ্ঞান ফিরছে, দেখি যে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে আমার এবং পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আমি নড়তে পারছি না। পরে গড়াগড়ি করে আমার মনে একটু একটু আসছে যে আমি একটা পরিবারের যে কোনো কারো রুমের খাটের নিচে আমি লুকিয়ে গেছি। পুলিশ আবার ওই এলাকাটা ঘেরাও করেছে। পরে একটা পরিবার কল মিস্ত্রি, তাদের পেশায় তারা আমাকে মনে হয় তাদের ঘরে নিয়ে গেছে, নিয়ে সকল ধরনের সেবা শুশ্রূষা দিয়ে মানে প্রাথমিক যেই বরফ টরফ দিয়ে এবং ব্লিডিং অফ করার সর্বোচ্চ চেষ্টা করেছে। কারণ পুলিশের আতঙ্ক এবং ওই পরিবার যাওয়ার জন্য এটা আমরা পরিবার খোঁজখবর রাখছি, আমার মাও খোঁজখবর রেখেছে। তো তারা আমাকে সহযোগিতা করেছে। পরে তো মিনিমামে অনেকক্ষণ 2 ঘন্টার বেশি অজ্ঞান ছিলাম। একটা পর্যায়ে একটু একটু হুঁশ আসছিল, তখন ওনারা আমার 2টা ফোন ছিল, একটা ফোন তখন পড়ে গেছে, আর একটা ফোন পকেটে পেয়েছি, ছোটো ফোন। তো ওটা থেকে আমার সহযোদ্ধাদেরকে ফোন দিয়েছি। তারা এরপরে মৃত দেখিয়ে রিক্সা ট্রলিতে করে আমাকে ওই এলাকা থেকে ওটা ওটা ছোট ছোট মানে ভ্যানে করে আপনাকে মৃত লাশের মতো করে বের করে নিয়ে আসছে যে মারা গেছে, এটা আমরা নিয়ে যাচ্ছি এরকম করে আমাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক অবস্থায় 3টা হসপিটাল নাকি চেঞ্জ করেছে। আমি অজ্ঞান অবস্থা, আমি একটু মানে আমি মনে হচ্ছে না, মানে আমার সেন্স আসছে না এরকম আর কি। আমাকে দেখছি আবার দেখছি না, এই কি হচ্ছে। দেখা যাচ্ছে আমি এখন এখানে, আবার একটু সেন্স আসলে মনে হচ্ছে আমি আরেক জায়গায়। পরবর্তী শুনেছি যে আমাকে 3টা হসপিটালে নাকি পুলিশ ঘেরাও করেছে।
তিনটে হসপিটালে ঘুরিয়ে ফিরিয়ে পরে লাস্টে একদিন আমাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখেছিল গোপনে, যেন পুলিশ না ধরতে পারে। পরের দিন ট্রমা সেন্টারে ভর্তি করিয়েছে, এবং সেখানে আমার ফার্স্ট টাইম অপারেশন হয়েছে। তারপরে আবার এক সপ্তাহ পর আরেকটা অপারেশন হয়েছে। পরে 1 মাস 28 দিন হসপিটালে ছিলাম। কি যে দুঃসহ যন্ত্রণা! তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি হয়তো পৃথিবীতে আর কখনো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবো না। আমার মায়ের দোয়া, আমার পরিবারের দোয়া, মানুষের দোয়া, আমি কখনো কারো অনিষ্ট করি না, এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেও না, এবং মনের অজান্তেও অনিষ্ট আমার মাধ্যমে যদি কোনো কারণে ভুলে বা কারো কারণে, মানে আমার কাছের লোকের কারণে যদি অনিষ্ট হয়ে যায়, আমি কিন্তু সেটা রিকভার করার সবসময় চেষ্টা করি। এই কারণে মানুষের দোয়া, আমি বলছি, মানুষের দোয়া আমি হয়তো স্বাভাবিক জীবন ফিরে পেয়েছি। তবুও আজকে পর্যন্ত আমার কিন্তু পায়ে ব্যথা করে, এবং মাঝে মাঝে পায়ের ভিতরে কিন্তু মানে ব্যথা অনুভব করি, প্লাস হচ্ছে একটা শিনশিন করে একটা কামড় দিয়ে থাকে। এটা মানে এটা ফিল করে, যারা হাড় ভেঙেছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, তারা কিন্তু এই যন্ত্রণা, ডক্টর বলেছে এটা আমাকে সারা জীবন পোহাতে হবে। তো এই এই বেদনা নিয়ে আমার কিন্তু সারা জীবন কাটাতে হবে, কিছুই করার নেই। আপনি কি ইতিহাসের একজন সেরা নেতৃত্বদাতা এবং নেতা হিসাবে স্মরণীয় হয়ে থাকতে চান, নাকি ক্ষমতায় যেতে চান? শুধুমাত্র ক্ষমতায় আমরা যেতে চান? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী যদি শুধুই ক্ষমতার জন্য রাজনীতি করতাম, তাহলে দীর্ঘ 17 বছর কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতাম না। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনা। আমাদের উদ্দেশ্য ছিল মানুষের চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ক্যাম্পাসে ক্যাম্পাসে মুক্ত গণতান্ত্রিক চর্চা করার সুযোগ সৃষ্টি করা। এই উদ্দেশ্য থেকেই আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ওপেন করেছি, কোনো গোপনে করিনি, একদমই ওপেন, কোনো পরিচয় লুকিয়ে করিনি। ছাত্রদল করে ক্যাম্পাসে ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু স্লোগান দিয়ে দিয়ে করেছি। অনেকবার আমরা ছাত্রলীগের হাতে মাইর খেয়েছি, অনেকবার রাষ্ট্রযন্ত্র, পুলিশ প্রশাসনের হাতে মাইর খেয়েছি, নির্যাতিত হয়েছে, কিন্তু আমরা পিছনে আসিনি। সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেউই, এই প্রজন্মে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, কেউই ক্ষমতার জন্য আন্দোলন সংগ্রাম করিনি। আমরা ক্ষমতাকে ক্ষমতার চোখে দেখছি না, আমরা ক্ষমতাকে দেখছি রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব হিসাবে। সুতরাং আপনার প্রশ্নের সাথে মিলিয়ে বলছি, আমি ব্যক্তিগতভাবে এবং আমার সহযোদ্ধা তেমনি, আমরা কেউ ক্ষমতার জন্য রাজনীতি করছি না। দেশের স্বার্থে, দেশের জন্য, জনগণের জন্য, শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা ভালো মানের কাজ উপহার দেওয়ার জন্য, পাশে থাকার জন্য আমরা কিন্তু রাজনীতি করছি। আমাদের রাজনীতি হবে সাম্য, মানবিক এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমাদের রাজনীতি হবে মানুষের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে, এবং আমরা চাই ইতিহাসে একজন সারা বাংলাদেশ যেন জানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই নেতৃত্বগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, এরা অমর হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। অ্যাটলিস্ট আমরা যেন পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কে আমাদেরকে বৎসরনা না করে। আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই যে আমি একজন ভালো রাজনীতিবিদ হই। আমি ভালো মন্ত্রী হতে চাই না, আমি ভালো এমপি হতে চাই না। সেটা আমার কাজের দক্ষতা যদি আমাকে সেখানে নিয়ে যায়, সেটা আলাদা বিষয়, কিন্তু একজন ভালো রাজনীতিবিদ হওয়াটাই আমার কাছে মুখ্য বিষয়। এবং আমি চাই একজন ভালো রাজনীতিবিদ হই এবং মানুষের পাশে দাঁড়াই, মানুষের স্বার্থে কাজ করি, জনতার স্বার্থে কাজ করি, আপামর জনগোষ্ঠীর স্বার্থে কাজ করি, ছাত্রদল অবস্থায় ছাত্রদল শিক্ষার্থীদের জন্য কাজ করি। এটাই আমার প্রত্যয়, এটাই আমার রাজনৈতিক উদ্দেশ্য। আমরা কী হবে সেটা ভাবছি না, আমরা ভাবছি আমাদের রাজনীতিটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, এটা আমাদের নেশা, এটা আমরা করে যাব। ভালো রাজনীতিবিদ হওয়ার জন্য যতটা ত্যাগ, যতটা শ্রম, যতটা উৎসর্গ করা নিজেকে, সর্বোচ্চটুকুই করতে প্রস্তুত আছি। আপনার এই গল্প, আপনার বাস্তব জীবন সংগ্রাম শত শত হাজার হাজার তরুণের অনুপ্রেরণা হয়ে থাকুক, এই আশাই ব্যক্ত রাখছি। আমরা শেষ করছি আজকের মতো আমাদের এই খোলামেলা আলোচনা। ধন্যবাদ কাজী জিয়াউদ্দিন বাছির ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার যদি পরিশেষে কিছু বলতে চান। আমি প্রথমেই বলবো, বাংলাদেশের প্রতিটি তরুণী আগামীর বাংলাদেশ। আপনাদের মাধ্যমে আমি পুরো বাংলাদেশের তরুণ সমাজকে, ছাত্র সমাজকে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাজনৈতিকভাবে সচেতন হন। রাজনীতি আপনাদের করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা যদি রাজনৈতিকভাবে সচেতন হন,
তাহলে প্রতিটি ক্যাম্পাসে আপনারা অধিকার সম্পর্কে সচেতন হতে পারবেন। আপনার যে অধিকার একজন ছাত্র হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। সুতরাং আপনারা সবাই রাজনৈতিকভাবে সচেতন হন। আর যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের এই এপিসোডটা, সবাইকে অনুরোধ রইল কমেন্ট করবেন, আপনার মতামত, ব্যক্তিগত মতামত আমাদেরকে জানাতে পারেন। আমরা কিন্তু সবসময় আপনাদের কমেন্টগুলো পড়ি এবং দেখে থাকি। আপনাদের মতামতই আমাদের অনুপ্রেরণা। আর যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর বিশেষ করে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদেরকে এগিয়ে চলার প্রত্যয়। আর নেক্সট এপিসোডে কাকে চাচ্ছেন, কোথায় চাচ্ছেন আমাদের হটসিটে বসার জন্য জানাবেন। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনার পছন্দের মানুষটাকে আমাদের সামনে নিয়ে এসে আপনাদেরকে তুলে ধরার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন। স্টিল দেন, আল্লাহ হাফেজ।